বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে এই 2-3 দিন আগে দুজন ভারতীয় গুপ্তচরকে আটক করা হয়েছে। বাংলাদেশের একটা বিশেষ গোয়েন্দা সংস্থার নজরদারিতে তারা ধরা পড়েছে। পৃথিবীতে এমন জঘন্যতম ঘটনা ঘটে নাই যেটা তার দেশে ভারতীয় দালাল যেগুলো বাংলাদেশে আছে এমন জঘন্যতম দেশ কোথাও পাবেন না, যার দেশের সংস্কৃতি জগতের অর্ধেকের চেয়েও বেশি, রাজনীতির অর্ধেকের চেয়েও বেশি, ফিনান্সিয়াল সেক্টরের অর্ধেকের চেয়ে বেশি আপনি যদি বলেন, এবং অন্যান্য জিনিসের খেলা জগতের অর্ধেকের চেয়েও বেশি ভারতীয় দালাল তৈরি করে রেখেছে। জাতীয় সংসদে জামাত ইসলামীর বিরাট কিছু দাবি পূরণ হয়ে গেছে। এটা জামাতের একটা সফলতা। বিএনপিকে চাপে রেখে সমালোচনা করে বিএনপিকে পিছু হটতে বাধ্য করেছে জামাত। শেখ হাসিনা আসুক, এটা কি আপনি চান? আমি চাই, আপনি চান, সবাই চায়। বাংলাদেশের এমন একটা মানুষ খুঁজে পাবেন না শেখ হাসিনা ফেরত আসুক, এটা চায় না। আর এই যে দলগতভাবে বিএনপি ওনারাও চায়, সবাই চায়, জামাত ইসলাম ওনারাও চায় উনি ফেরত আসুক। আর তারা চায় এনসিপি, ওই যে ডক্টর ইউনূস স্যারের দল এনসিপি। ডক্টর ইউনূস স্যার কোন টাইমে আবার আমাদের সামনে আসলো, জুলাই ঠিক 1-2 দিন আগে আবার আমাদের সামনে আসলো। নাহিদ ইসলামকে আবার সবাই সামনে পরিচয় করাই দিল, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে সবাই সামনে পরিচয় করাই দিল। তার মানে কি আমাদের ডক্টর ইউনূস স্যার জওয়ানদেরকে ভুলে নাই, দেশের কথা ভুলে নাই। দর্শক, নতুন একটা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন। দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে জানা অজানা অনেক রকমের তথ্য। লাইকে দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসুন। খুব উদ্বেগের একটা খবর আজ আপনাদের সাথে শেয়ার করব। এটি বাংলাদেশের জন্য প্রচন্ড অ্যালার্মিং বিষয়। দুইটা বিষয়, দুটোই আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে সম্পৃক্ত। আমি দুটো বিষয় ছোট ছোট করে বলবো। প্রথম খবরটা হচ্ছে ভারতের ভিতর থেকে একটা সুড়ঙ্গ পথ অবৈধ অনুপ্রবেশকারীরা তৈরি করে বাংলাদেশের ভিতরে এসে মিশেছে একটা জঙ্গলের ভিতরে। এর আগেও আমরা দেখেছি যে ভারতের সীমান্তবর্তী যে সমস্ত জায়গাগুলো আছে, যেমন ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, মেঘালয়, এই সমস্ত জায়গার কিছু কিছু খবর আমাদের কাছে এসেছিল। এর ভিতরে আজ থেকে 10-11 মাস আগে আমাদের কাছে একটা খবর এসেছিল যে একজন কৃষকের বাড়ির ভিতর থেকে, তার যে বসত বাড়ি, সেই বসত বাড়ির ভিতর থেকে একটি সুড়ঙ্গ পথ এমনভাবে তৈরি করা, সেই পথটা মাটির নিচ দিয়ে এসে বাংলাদেশের সীমান্তের একটু ভিতরে সেটি লেগেছে এবং ওই ভারতের ওই পাশ দিয়ে ঢুকে বাংলাদেশের এই পাশ দিয়ে বের হয় বিভিন্ন চোরা কারবারি, মাদক, ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা এবং অবৈধ আরও যত পণ্য আছে এই সুড়ঙ্গ দিয়ে বাংলাদেশের ভিতরে তারা পাঠিয়ে দিত। এমনকি অবৈধ অস্ত্র, অবৈধ মানুষ তারাও এই সুড়ঙ্গ দিয়ে এদেশ থেকে ও দেশে পাচার করা হতো। আর আজ দেখলাম একটা ভিডিও, বিশেষ করে এশিয়া পোস্টের চ্যানেলে এটা ছড়িয়ে পড়েছে। ভিডিওটা কয়দিন আগের সেটা আমরা বলতে পারবো না, তবে এটি যে বাংলাদেশের জন্য খুবই অ্যালার্মিং একটা ব্যাপার, এই বিষয়টার গুরুত্ব অনুধাবন করেই মূলত আমার এই কথাগুলো বলা। আগে ভিডিওটা আমরা একটু দেখি, তারপরে কথা বলি। তো এই যে ভিডিওটা দেখলেন, এখানে দেখেন যে একেবারে গভীর জঙ্গলের ভিতর দিয়ে, যেখানে মানুষের যাবার কথা নয়, বিজিবিরও সেখানে যাবার কথা নয়, এবং এটা অনুমানও করার কথা নয় যে এরকম জঙ্গলের ভিতরে এরকম কিছু থাকতে পারে। এই জঙ্গলের ভিতর দিয়ে সুড়ঙ্গ পথ করে তারা ওই সীমান্তের ওই পারে চলে গেছে। ধারণা করা হচ্ছে আওয়ামী লীগের যে সমস্ত নেতারা পালিয়ে গেছে, বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় যে লোকগুলো পালিয়ে গেছে, সম্ভবত এই পথ দিয়েই তারা পালিয়ে গেছে, এই সুড়ঙ্গ দিয়ে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ভারতের গুপ্তচর বৃত্তির, অবৈধ অনুপ্রবেশকারীর এবং বিভিন্ন ধরনের অবৈধ কারবারিদের আনাগোনা বেড়ে গেছে। এরা স্বাধীনতার পর থেকেই আছে, তবে এই সাম্প্রতিককালে এই মাত্রাটা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। একটা খবরে দেখলাম ভারত থেকে প্রতিদিন বাংলাদেশে প্রায় 1000 কেজি গাঁজা আসে, 1000 কেজি। অ্যালার্মিং বিষয়। মাদকের বিষয়ে সংসদে আলোচনা হচ্ছে, আমাদের জনপ্রতিনিধিরা তারা মাদকের বিরুদ্ধে বলছেন। গতকালও বাবু গয়েশ্বরচন্দ্র তিনি সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে একটি কথা বলেছেন যে বাংলাদেশের যত ফেন্সিডিল সব ওই পথ দিয়ে আসতো, ইয়াবা টেকনাফ দিয়ে আসতো, তখন বদি ছিল, বদি এখন বধ হয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী এখন এই দায়িত্ব কে পালন করছে, খোঁজখবর রাখেন কিনা, এটি বন্ধ হয়েছে কিনা ইত্যাদি বলেছেন। যাই হোক, এই যে বিষয়গুলো সাম্প্রতিক সময় বাংলাদেশে প্রচন্ডভাবে বেড়ে গেছে, আর এটি এই সমস্ত সুড়ঙ্গ পথ ব্যবহার করেই হচ্ছে বলে মনে করা হচ্ছে। এর ভিতরে আমরা জুলকারনাইন শাহের একটা খবর দেখলাম তার ফেসবুক পোস্টে। বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে এই 2-3 দিন আগে দুজন ভারতীয় গুপ্তচরকে আটক করা হয়েছে। বাংলাদেশের একটা বিশেষ গোয়েন্দা সংস্থার নজরদারিতে তারা ধরা পড়েছে। দীর্ঘদিন এই ব্যক্তিগুলোকে সন্দেহ করার কারণে তাদের গতিবিধির উপরে নজর রাখছিল বাংলাদেশের একটি বিশেষ গোয়েন্দা সংস্থা। তারা যখন এটি নিশ্চিত হলো
যে তারা বাংলাদেশের দুটি সীমান্তবর্তী অঞ্চল দিয়ে ওই দেশে প্রবেশ করে সে দেশের দুটি সেনা ঘাঁটিতে তারা যাতায়াত করেছে, তাদের সাথে কথা বলছে। এটা তারা নিশ্চিত হওয়ার পরে তারপরে বাংলাদেশে আবার যখন এসেছে তারপর তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করে তাদের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। এখান থেকে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তারা ওইদিকে পাচার করছিল সেই তথ্য পাওয়া গেছে। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এই পেন ড্রাইভের ভিতরে, এই হার্ড ডিস্কগুলোর ভিতরে বাংলাদেশের গুরুত্বপূর্ণ তথ্য তারা পেয়েছে এবং সেগুলো ওইদিকে পাচার করছিল, এই প্রমাণ তারা পেয়েছে। তাদেরকে আটক করা হয়েছে। এইভাবে গুপ্তচর বৃত্তি বাংলাদেশে চালু রেখেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। এরই ভিতরে দীর্ঘদিন বন্ধ থাকার পরে আবার ভারত সরকার ভিসা ব্যবস্থা চালু করেছে। ট্যুরিস্ট ভিসার জন্য তারা বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে ভিসার দরখাস্ত আহ্বান করেছে। শেখ হাসিনা পালিয়ে যাবার পরে ভারত বাংলাদেশিদের জন্য পুরা ভিসা প্রসেস বন্ধ রেখেছিল তাদের নিরাপত্তার অজুহাত দেখিয়ে। তারা ওই সময় তো অন্তর্বর্তীকালীন সরকারকে পাত্তাই দেয়নি, তাদের সাথে তারা কাজ করবে না। এর ভিতরে তারা বারবার বলছিল যে নির্বাচিত সরকার আসলে তারপরে তাদের সাথে কাজ করবে। এখন নির্বাচিত সরকার আসছে, নির্বাচিত সরকারের সাথেও তাদের সেই সহযোগিতাপূর্ণ মনোভাব এখনো পর্যন্ত আমরা দেখতে পাই নাই। এর ভিতরে যখন এই ভিসা চালু হলো, ভারত খুলে দিল, জনমনে একটা প্রশ্ন দেখা দিয়েছে যে হঠাৎ করে ভারত কেন বাংলাদেশিদের জন্য দীর্ঘদিন প্রায় 2 বছর বন্ধ রাখার পরে এই ভিসা ব্যবস্থা আবার খুলে দিল, ট্যুরিস্ট ভিসা কেন খুলে দিল। এই ব্যাপারে খুব চমৎকার একটা প্রতিবেদন দেখছিলাম প্রথম কলকাতার, ভারতের একটি চ্যানেল এটি, প্রথম কলকাতার যিনি উপস্থাপক, সম্পাদক এবং সহ সম্পাদক, তারা 3 জন মিলে একটা আলোচনা করছিলেন এবং তারা কলকাতার যে বিভিন্ন ব্যবসায়ী শ্রেণী আছে তাদের সাথে কথা বলছিলেন সরাসরি সরেজমিনে। এবং মূলত বাংলাদেশি নাগরিকরা গিয়ে কলকাতার যে জায়গাটায় থাকে, যে জায়গাটায় সবচেয়ে বেশি তারা গ্যাদারিং করে, সেই জায়গাটার সচিত্র ছবি তারা দেখালেন। তিনি 2 বছর আগের ছবি এবং বর্তমানের ছবি দুটিকে একসাথে করে দেখালেন যে কি পার্থক্যটা কোথায়। 2 বছর আগে বাংলাদেশিদের পদভারে ওই জায়গাটা গিজ গিজ করতো, ওখানে অন্য কেউ ছিল না, ওই পাড়াটার নামই হয়ে গেছিল বাংলাদেশি পাড়া। এরপরে ভারত সরকার যখন ভিসা বন্ধ করে দিল তারপরে ওইখানে আর একটা মাসিও এই 2 বছরের ভিতরে যায় নাই। অনেক ব্যবসা প্রতিষ্ঠান সেখানে বন্ধ হয়ে গেছে, অনেক কলকারখানা সেখানে বন্ধ হয়ে গেছে। মানুষ যারা বড় ব্যবসায়ী তারা তাদের ব্যবসা গুটিয়ে অন্য শহরে চলে গেছে, কিন্তু যারা ক্ষুদ্র এবং মাঝারি মানের ব্যবসায়ী ছিল, যারা রাস্তার পাশে ডাব বিক্রি করতো, হকারি করতো, জুতো স্যান্ডেল সেলাই করতো, তারা কোথায় গেছে তার হদিস কেউ বলতে পারে না। তারা কি আদেতেও ভাতের অভাবে মারা গেছে নাকি বেঁচে আছে এটা কেউ বলতে পারে না, তারাও বলতে পারে না। এইটার জন্য তারা ভারত সরকারকে অনেক সমালোচনা করেছে, যেটি ভারত সরকারের একটি হঠকারী সিদ্ধান্ত ছিল। এরপরে আমাদেরকে একটা হাইপ তুলে দেওয়া হয়েছিল যে ভারতের পেঁয়াজ ছাড়া, ভারতের অমুক অমুক পণ্য ছাড়া বাংলাদেশিরা অচল, চলতে পারবে না। বাংলাদেশিরা সেটাও করে দেখিয়েছে। ভারতও পরিস্থিতি আঁচ করতে পেরে আগে থেকে ওই যে মানির মান আল্লাহ রাখে এরকম অবস্থা আর কি, তারা পেঁয়াজ বন্ধ করে দিল যখন বাংলাদেশিরা যাচ্ছিল না। বাংলাদেশিরা ভারতীয় পণ্য যখন বয়কট করলো তখন মূলত তারা বললো যে আমরা বাংলাদেশের জন্য পেঁয়াজ আর দিব না, অমুক অমুক পণ্য দিব না। মূলত বাংলাদেশিরা এটা কিনছিল না, আর ওই যেখানে তো যাচ্ছিল না তার কেনবে কারা? তাদের এই ব্যবসা পুরাটা ধস নেমেছিল। কলকাতার বড় বড় ব্যবসায়ীরা, ছোট মাঝারি সব ধরনের ব্যবসায়ীরা কলকাতার রাজপথে তারা মিছিল পর্যন্ত করেছে ভারত সরকারের বিরুদ্ধে, যে এই সিদ্ধান্ত অতি দ্রুত পরিবর্তন করতে হবে, আমরা মরে যাচ্ছি, আমরা না খেয়ে মরে যাব যদি এইভাবে চলতে থাকে। জাতীয় সংসদে জামাত ইসলামীর বিরাট বিরাট কিছু দাবি পূরণ হয়ে গেছে, এটা জামাতের একটা সফলতা। বিএনপিকে চাপে রেখে সমালোচনা করে বিএনপিকে পিছু হটতে বাধ্য করেছে জামাত। অনেকে বলেন যে সংসদে জামাতের পারফরমেন্স ভালো না। আমি তো বলি বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা বিরোধী দল জামাত ইসলামী। এতটা কনস্ট্রাকটিভ, ক্রিয়েটিভ, প্রভাবশালী বিরোধী দল অতীতে আসেনি। হ্যাঁ, শুধু চিল্লি করলে, ওয়াকআউট করলে, গালাগালি করলে বিরোধী দল হওয়া যায় না। অযাচিতভাবে সরকারের সমালোচনা করলে, বিরোধিতার খাতিরে বিরোধিতা করলেই সরকারের সেরা বিরোধী দল হওয়া যায় না। জনগণের জন্য আপনি কি করতে পেরেছেন, আপনি সংসদে সরকারকে চাপ দিয়ে দাবি আদায় করতে পেরেছেন কিনা জনগণের পক্ষে, দ্যাট ইজ আপনার পারফরমেন্স। তো দর্শক, হ্যাঁ দুর্বলতা আছে, কিন্তু তারপরও এখন পর্যন্ত এই যে 2টা অধিবেশন হয়েছে, এই 2টা অধিবেশনে জামাত এমপিদের পারফরমেন্স ছিল সেরা, ইন স্পাইট অফ হ্যাভিং সাম লিমিটেশনস। সেই লিমিটেশনসগুলোর বিরুদ্ধে আমাদের বলতে হবে, বাট তারা বিরোধী দল হিসেবে সেরা। তারা সরকারকে নাকে খত দেওয়াতে পেরেছে সমালোচনা করে। সরকার চেয়েছিল একভাবে, কিন্তু সেটা জামাত করতে দেয়নি। এমনভাবে পয়েন্টগুলো উত্থাপন করেছে, এমনভাবে চাপ প্রয়োগ করেছে, সরকার মেনে নিতে বাধ্য হয়েছে। ওভারঅল কনক্লুশন হচ্ছে যে জামাত মোটামুটি হ্যাপি। জামাতের আমিরের দীর্ঘ 1 ঘন্টার যে বাজেট বক্তৃতা, সেই বাজেট বক্তৃতার সার কথা হচ্ছে জামাত বেশি উদ্বিগ্ন নয়, যেটা হয়েছে আলহামদুলিল্লাহ। একদম মনের মতো তো আর সবকিছু হবে না। দেখেন, আমি সুনির্দিষ্টভাবে কয়েকটা বিষয় দেখাবো যে জামাতের কি কি দাবি আদায় হয়েছে। জামাতের অন্যতম কনসার্ন ছিল, যেটা একদম সরল ভাষায় সহজে বুঝবেন না, যেটা নিয়ে জামাত খুব সিরিয়াস ছিল, ব্যাংক রেজলিউশন আইন। ব্যাংক রেজলিউশন আইনের 18 ক ধারা, যেই ধারা বলে এসালম আবার ফিরে আসার উদ্যোগ নিয়েছিল। এই যে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান যাকে নিয়োগ করা হয়েছিল খোরশেদকে, কোন উদ্দেশ্যে নিয়োগ করা হয়েছিল জানেন? ওই যে ব্যাংক রেজলিউশন আইন করার পর তাকে নিয়োগ দেওয়া হয়েছিল যে এসালামকে আবার ব্যাংকের মালিকানা দিবে। এসালামের সাথে বিএনপি সরকারের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, একটা সমঝোতা হয়েছিল যে ঠিক আছে, এসালাম আবার আইনি প্রক্রিয়ায় তারা ফিরে আসবে এবং ব্যাংকের মালিক তারাই হবে।
আর এসালাম আগে আওয়ামী লীগের দালালি করতে, এখন আওয়ামী লীগের দালালি করবে না, এখন তারা বিএনপি সার্ভিস দেবে। এরকম একটা চুক্তি হয়েছিল, এমনকি বিএনপি নির্বাচনে হিউজ অ্যামাউন্টের টাকা দিয়েছিল এসালাম। আর এসালামের সাথে বিএনপি যে সম্পর্ক, এটা তো আপনারা 5 আগস্টের পরেই দেখেছেন। এসালামের পাহারাদার ছিল বিএনপি নেতারা, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতারা, আবার সালাউদ্দিন আহমেদ নিজে, তার ছেলে, এটা তো ওপেন সিক্রেট তাদের গাড়িতে চলে, তাদের ধন সম্পদ কিভাবে রক্ষা করেছে। এই জন্য এই ব্যাংক রেজুলেশন আইন, বিশেষ করে 18 ক ধারা, যার মাধ্যমে এসালামকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছিল, এবং এই আশা থেকেই এসালামের এক দালালকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানানো হয়েছিল, খুরশিদকে। এটা নিয়ে জামাত খুব জোরালো আপত্তি করেছিল এবং আইন পাশ হয়েছিল, ব্যাংক রেজুলেশন আইন পাশ হয়েছিল, যে আইনের 18 ক ধারা, যে 18 ক ধারা কি এটা আবার অনেকে বুঝছে না যে এত সিরিয়াস একটা বিষয়। 18 ক ধারা যেটা ছিল, যে কোনো ব্যাংক যদি দুর্বল বা সংকটে পড়ে, এখন তো এই সম্মিলিত 5 ইসলামী ব্যাংক থেকে শুরু করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, এর মানে যতগুলো এসালামের যত ব্যাংক ছিল সবগুলোই কিন্তু দুর্বল ব্যাংক হয়ে পড়েছে, এতে কোনো সন্দেহ নেই। এরকম যদি দুর্বল অবস্থা পড়ে, তাহলে সেই ব্যাংকের আগের শেয়ারধারী বা মালিকরা, এমনকি যাদের কারণে ব্যাংকটি দুর্বল হয়েছে বা সংকটে পড়েছে, অথবা বাংলাদেশ ব্যাংক যাদেরকে উপযুক্ত মনে করবে, তারা পুনরায় ওই ব্যাংকের শেয়ার, সম্পদ বা দায় গ্রহণের আবেদন করতে পারবেন কিছু জরিমানা দিয়ে। যার মানে এই এসালামের কারণে ব্যাংক খাত ধ্বংস হয়েছে বা অনেকগুলো প্রাইভেট ব্যাংক ধ্বংস হয়েছে, সেই এসালাম আবার এই ব্যাংকের মালিকানাগুলো নিতে পারবে। সেই আইন করেছিল, সেটাই ছিল সেই কালো আইন, ব্যাংক রেজুলেশন আইনের 18 ক ধারা। জামাত এটা নিয়ে জোরালো আপত্তি করেছে এবং এটা জামাতের বাঁচা মারার লড়াই ছিল। কারণ ওই আইন থাকলে এসালাম বাংলাদেশের এই ইসলামী ব্যাংকগুলো আবারও দখলে নিত। ওই আইন নাই মানে এসালাম আসতে পারে না, এসালাম না আসা মানে জামাতের প্রতিষ্ঠান জামাতের হাতে থাকা। তো অবশেষে সেই কালো আইন বাতিল করতে বাধ্য হলো বিএনপি সরকার। এর মানে ব্যাংক রেজুলেশন আইনের 18 ক ধারাটা বাতিল করা হয়েছে, এটা নাকে খত দিয়ে বাতিল করেছে। এটা জামাতের একটা বিরাট অর্জন। এর মানে এসালামের আসার রাস্তা জামাত বন্ধ করে দিতে পেরেছে। এসালাম কত বড় শক্তিশালী আপনি জানেন? টাকা দিয়ে করা যায় না এমন কোনো জিনিস নেই। পৃথিবীতে সবচেয়ে বড় পাওয়ার অর্থ হচ্ছে টাকা। আজকে আমেরিকার কাছে বেশি টাকা নাই, আজকে আমেরিকা ধ্বংস হয়ে যাচ্ছে। চীনের কাছে টাকা আছে, আজকে চীন উপরে উঠছে। এটা পৃথিবীর ইতিহাসের বাস্তবতা। আপনার পয়সা আছে, আপনি সবকিছু আছেন, পয়সা নাই আপনি কিছু না। মানি ইজ পাওয়ার, দিস ইজ রিয়ালিটি, বিলিভ ইট অর নট। আপনার বিরুদ্ধে মামলা, অমুক তমুক কিচ্ছু না, আপনার পয়সা থাকলে ওগুলো কিচ্ছু না। হয়তোবা উন্নত দেশে, সভ্য দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে টাকা দিয়ে সবকিছু করা যায় না, কিন্তু বাংলাদেশে এখনো মানি ইজ পাওয়ার। যেমন সায়েম সুবহান আনভির সেই হত্যাকাণ্ড ঘটিয়েছে, ধর্ষণ করেছে, কত আকাম না করে, কিছু হয়? কেউ ধরতে পারে? কোন সরকার ধরতে পারে? টাকা আছে, কিছু করতে পারে না। এসালাম যে অপরাধটা করেছে, ওর ফাঁসি হওয়ার কথা কয়েক হাজারবার, কিন্তু এসালাম কোথায়? এসালামে একটা পশমকে স্পর্শ করতে পারবে? টাকা আছে। দর্শক, সেই মহা শক্তিশালী এসালামকে ঠেকিয়ে দিতে পেরেছে জামাত ইসলামী। তা জামাত সফল না, তাহলে সফল কে? বিরোধী দল হিসাবে এটা জামাতের বিরাট অর্জন। জামাতের আপত্তি ছিল কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে, এই কারণে। কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া যাবে, এটা জামাতের একটা এথিক্যাল একটা গ্রাউন্ড, এথিক্যাল পলিটিক্স। এটা কখনোই জামাতের সাথে একমত নয়। এবার বলা হয়েছে যে এই বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নাই, অথচ আবাসন খাতে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। এটা জামাতের নজিবুর রহমানরা এটা জোরালো আপত্তি করেছেন। তো শেষ পর্যন্ত আবাসন খাতেও কালো টাকা সাদা করার সুযোগ নেই। মানে অপ্রদর্শিত টাকা, আপনি সেটা আবাসন খাতে বিনিয়োগ করলে সেটা বৈধ হয়ে যাবে, কোনো সুযোগ নেই। অবৈধভাবে টাকা ইনকাম করেছেন, অপ্রদর্শিত টাকা, ট্যাক্স দেন না বা গোপনে রেখেছেন, ব্যাংকে রাখেন নাই, আপনাকে জরিমানা দিতে হবে, অথবা আপনি দুর্নীতির দায়ে অভিযুক্ত হবেন। এটা কিন্তু বিএনপির লোকজন বা আওয়ামী লীগ এরা সবসময় কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার পক্ষে থাকে, কিন্তু জামাতের কারণে এবার দিতে পারে। এই প্রথম অনেকদিন পর, প্রত্যেক বছরই ফাঁকে ফোকরে এরকম সুযোগ থাকে বাজেটে, কিন্তু এবার সেই সুযোগ রাখা হলো না। জামাতের কারণে সুযোগ রেখেও শেষ পর্যন্ত বাতিল করতে বাধ্য হলো। তো দর্শক, আরো নানান বিষয় আছে, কর্মুক্ত আইসীমা নিয়েও আরো নানান বিষয় নিয়ে আমিরে জামাত যেসব প্রস্তাব আগে দিয়েছেন বেশিরভাগই বাস্তবায়ন হয়েছে, গৃহীত হয়েছে। যেমন একটা বিষয়, আমি সুখবরটা দিয়ে দিই, আমি জানি একদম কোর জায়গায় আমার কমিউনিকেশন আছে বলে জানি। 8 দিন হাসপাতালের লাইসেন্স ফিরিয়ে দিতে অনুরোধ করেছেন আমিরে জামাত, এবং যৌক্তিক অনুরোধ যে যারা শিশু হত্যার সাথে জড়িত তাদের শাস্তি হোক, আর বাকি হাসপাতালে ফিরিয়ে দেওয়া হোক, লাইসেন্স ফিরিয়ে দেওয়া হোক। 8 দিন হাসপাতালের লাইসেন্স ফিরিয়ে দেওয়া হবে, এ বিষয়ে এটা প্রক্রিয়া করছে সরকার। তো দর্শক, ছোটখাটো এরকম আরো অনেক প্রস্তাবনা, কিন্তু বড়র মধ্যে। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। ভিডিওটি দেখে আপনারা কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এরকম নিত্য নতুন গরম গরম নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকুন। আজকে কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো নিউজ নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকুন, বিডি নিউজ ভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।